অধ্যায় নাম হলো কি আমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। প্রাণী জগৎ বলতে কি বোঝায় বলো তো? প্রাণী জগৎ বলতে এখানে আসলে বোঝানো হয়েছে যে আমাদের পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সবগুলোকে নির্দিষ্ট একটা কি শ্রেণীবদ্ধকরণ করা হয়েছে। এই সবগুলো সমষ্টিকে কি বলি আমরা? সবগুলো সমষ্টি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পজিটিভ রক্ত যে কোথায় কোথায় আছেন পেশেন্ট? ও হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ রক্ত লাগবে না? এখন ওইভাবে তো পাওয়া যাবে না, কেউ নাই ভাবে আমাদের পরিচিত হলো সবাই রেগুলার রক্ত দেয়, 4 মাস হয় না। এখন কথা হলো আশেপাশে কেউ কেউ অন্য ব্লাড গ্রুপের আছে কেউ, তাহলে এক্সচেঞ্জ করে দেওয়া যাবে, মানে বদল করে দেওয়া যাবে। রক্ত দেওয়ার মধ্যে কেউ আছে আপনার আশেপাশে, বা আপনি মানে যে কোনো গ্রুপের রক্ত দিতে পারলে তাহলে চেঞ্জ করে দেওয়া যাবে। দেখেন আপনার আশেপাশে কেউ আছে কিনা রক্ত দেওয়ার মতো, যে কোনো গ্রুপের হলে হবে, দেন আমি চেঞ্জ করার ব্যবস্থা করে দিতেছি। ঠিক আছে। তাহলে আমাদের টপিক হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো প্রাণী জগৎ বলতে যেটা বুঝাইলাম যে প্রাণী, এই যত প্রাণী আছে সবগুলোকে সমষ্টিকভাবে আমরা একটা জগৎ নাম দিয়েছি, তাকে বলি আমরা প্রাণী জগৎ। তো বর্তমানে আমরা এখানে যে প্রাণী জগৎ নিয়ে পড়বো সেটা হলো কি বলতো? অ্যানিমেলিয়া। কি বলতো? অ্যানিমেলিয়া জগৎ। এই জগৎটা নামকরণ করছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। কে নামকরণ করছে বলতো? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওকে, প্রাণী জগৎ। ওকে, এরকম আরো অনেক জগৎ আছে, ঠিক আছে? যেমন আমরা বলে থাকি যে আমাদের পঞ্চরাজ্যে যত বিজ্ঞানী মার্গুলিস এবং হুইটেকার যে জীব জগৎকে মেনলি 5টি অঙ্গরাজ্যে বিভক্ত করছেন, মানে 5টি রাজ্যে বিভক্ত করছেন, ঠিক আছে? জীব জগৎকে হ্যাঁ, তোমাদের নাই। 5টি অঙ্গরাজ্যে বিভক্ত করেন। 5টির মধ্যে কি বলতো? মনেরা, পরিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে, কি ছিল বলতো? মনেরা, 2 নম্বরে কি? প্রোটিস্টা, ফানজাই, 4 নম্বর কি বলতো? প্লান্টি। প্লান্টি মানে কি বলতো? এখানে উদ্ভিদ কুল, ঠিক আছে? উদ্ভিদ জগৎ। 5 নম্বর কি বলতো? অ্যানিমেলিয়া। তো শুধু তাহলে আমাদের অ্যানিমেলিয়াটা দিল কেন? এগুলা তো দেওয়া দরকার ছিল। এগুলো নিয়ে মোটামুটি ভাবে হালকা হালকা তোমাদের ক্লাস 7-এ পড়ানো হয়েছে। তো এখন এখানে তোমাদের দরকার নাই হবে, তো তোমরা এগুলো শিখে আসছো। তো এখন শুধুমাত্র আমাদের প্রাণী জগৎ নিয়ে জানতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। তো প্রাণী জগৎকে কি বলা হয় বলো তো? অ্যানিমেলিয়া বলা হয়। হ্যাঁ। তো আমরা এটা একটু বিস্তারিত জানবো একটু পরে। তো দেখি আমরা সূচনাটা পড়ি কি বলছে। পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বসবাস করে, তাই না? এদের মধ্যে রয়েছে নানা রকম মিল এবং অমিল রয়েছে। এই বৈচিত্র্যময় প্রাণীগুলো রয়েছে আনুবক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি রয়েছে। প্রাণীর বিভিন্নতা নির্ভর করে পরিবেশের বৈচিত্র্যের উপর। দেখো আমাদের মনে করো যে এই সমুদ্রের মধ্যে যে প্রাণীগুলো বসবাস করে, বা মাছ, আমরা যে বলি সামুদ্রিক মাছগুলো কিন্তু আমাদের কি এই স্বাদু পানিতে বসবাস করতে পারে না। তো একটা সমুদ্রে নীল তিমি বসবাস করে, বড় বড় প্রাণী অক্টোপাস বসবাস করে, জেলিফিশ থাকে, এগুলো তো নদীতে থাকে না। তো এগুলো ভৌগোলিক অবস্থার উপরে কি ডিপেন্ড করে আসলে কোথায় কি ধরনের জীব বসবাস করবে, ঠিক আছে? আলাদা। দেখো ভিন্ন ভিন্ন পরিবেশ এবং বাসস্থানে প্রাণী বৈচিত্র্য ভিন্ন রকম হয়। এই বিশাল প্রাণী জগৎ সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য। সহজে এবং সুশৃঙ্খলভাবে বিশাল প্রাণী জগৎকে জানার জন্য এই বিন্যস্তকরণ প্রয়োজন। আর এই বিন্যস্তকরণ পদ্ধতিকে কি বলা হয়? শ্রেণীবিন্যাস, ঠিক আছে? শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাস প্রাণী জগৎকে জানা একটা সহজ করছে। হ্যাঁ, এখান থেকে কি আসতে কি এখান থেকে ওই এটা থেকে কি আসবে? আসতেই পারে। এমসিকিউ আছে না? 50 মার্কের পরীক্ষা হবে। হ্যাঁ, আসতেই পারে। এটা 50 মার্কের পরীক্ষা অধ্যায় কমে দেওয়া দরকার ছিল। পরীক্ষা 50 মার্কের। এখন কোথা থেকে দিবে এটা তো বলতে পারতেছ না। ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো সৃজনশীল কি দিতে পারে এখান থেকে? দিতেই পারে, ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে যেটা বললাম, শ্রেণীবিন্যাসের মেইনলি লক্ষ্য এটা কি বলতো? যে এই যে মনে করো এত প্রাণী,
রয়েছে, এত প্রাণীগুলাকে এককভাবে জানা সম্ভব না। নয়। প্রতিটা প্রাণী ধরে ধরে যদি তুমি তাদের সম্পর্কে জানতে চাও, কখনো সম্ভব না। ঠিক আছে, হ্যাঁ। অর্ধেকগুলো প্রাণী 100টা প্রাণী জানতে গেলে তোমার বয়স শেষ। সো এই যে আমাদের পৃথিবীতে এত এত মানে প্রজাতির প্রাণী বসবাস করে, তো সবগুলাকে কি হয়েছে, আমরা কয়েকটা গোত্রে ভাগ করছি। ঠিক আছে, তো কয়েকটা গোত্রে ভাগ করছি, কয়েকটা শ্রেণীবদ্ধকরণ করছি, যার কারণে মনে করো নির্দিষ্ট একটা গোত্রের মানে নির্দিষ্ট একটা শ্রেণীর যে কোনো একটা প্রাণী সম্পর্কে জানলে আমরা বাকি প্রাণীগুলো যাতে কি করতে পারি, জানতে পারি, হ্যাঁ। বুঝতে পারি। অর্থাৎ একই রকম বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলো কি করা হয়েছে, একটা নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে, ফলে এখানকার একটা নিয়ে জানলে আমরা সবগুলো জানতে পারি। তারাও তো মেইনলি দেখো এই যে আমরা যেমন ভাত রান্না করা হয়, ভাত সেদ্ধ হলো কিনা আমরা কি করি, একটা চাল দেখি না, একটা চাল দেখলে আমরা বুঝতে পারি পুরো পাতিলে ভাত হয়ে গেছে। ঠিক এমনটাই যে একটা প্রাণী দেখে যেন বুঝতে পারি যে এই টাইপের সকল প্রাণীর বৈশিষ্ট্যটা কেমন, এটাই আর কি শ্রেণীবিন্যাস। তো দেখো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তো এখানে কি বলছে, তোমরা তোমাদের চারপাশে ছোট বড় নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও। তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিচের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো। তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকমের? অবশ্যই না, না, একই রকম না। এদের সবগুলো কি মেরুদণ্ড আছে? অবশ্যই না, মেরুদণ্ড সবার নেই। এরা সবাই কি একই পরিবেশে বাস করে? না, এক একজন এক এক ধরনের পরিবেশে এটা বাস তো করে। কমন প্রশ্ন, এটা হ্যাঁ, সবাই এগুলো আমরা সবাই জানি। দেখো আজ পর্যন্ত প্রায় কত বলতো, 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কার হয়েছে। আমি এত প্রাণীগুলোকে এককভাবে আমাদের জানা কখনোই সম্ভব নয়। প্রতিনিয়ত এর সংখ্যা কি হচ্ছে, বেড়ে চলছে, নতুন নতুন প্রাণী আবিষ্কার হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বিপুল সংখ্যার প্রাণীর গঠন এবং আকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো কি, শ্রেণীবিন্যাস। দেখো প্রাণীদের বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য এবং প্রাণীর মধ্যে বিভিন্ন মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়ে থাকে। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতিকে কি বলা হয়, অনেকগুলো তো সংজ্ঞা আসছে। তাহলে এই যে এইভাবে একটা বলতে হবে, এই যে এটা বললাম, তো শ্রেণীবিন্যাস বলতে কি বোঝায়, এই কথাগুলো একটু বলে দিতে হবে। তাদের নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, ঠিক আছে, মিল অমিলের উপর ভিত্তি করে ধাপে ধাপে বিন্যস্ত করাকে কি বলা হয়, শ্রেণীবিন্যাস বলা হয় থাকে। প্রয়োজনের তাগিদে বর্তমানে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা হিসাবে গড়ে উঠেছে শ্রেণীবিন্যাস বিদ্যা বা ট্যাক্সোনমি। ওকে, প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সব থেকে নিচের ধাপ। এখন তাহলে বিষয়টা বলি যে শ্রেণীবিন্যাস করার জন্য বললাম কি ধাপে ধাপে সাজাই। ঠিক আছে, ধাপে ধাপে সাজানো হয়েছে। যেমন তোমাকে একটা সহজ ধাপ বলি, যেমন দেখো আমাদের একটা কি বাড়ি, প্রথমে আমাদের একটা ফ্যামিলি, ধরো ফ্যামিলি হয় কিভাবে, অনেকগুলো সদস্য নিয়ে, তাই না? বাবা মা থাকে, ভাই বোন মিলে একটা কি হয়, ফ্যামিলি হয়। ফ্যামিলি একটা বাড়ি থাকে। এরকম দেখো আশেপাশে অনেকগুলো ফ্যামিলি মিলে একটা কি তৈরি হয় বলতো, একটা গ্রাম তৈরি হয়, মানে পাড়া তৈরি হয়। প্রথমে কি হয়, পাড়া তৈরি হয়, একটা পাড়া, একটা কয়েকটা পাড়া মিলে একটা কি তৈরি হয়, একটা গ্রাম তৈরি হয়, তাই না? বাসা মিলেও একটা পাড়া তৈরি হয়, ওটাই তো, একটা পাড়া তৈরি মিলে হয় গ্রাম, গ্রাম মিলে হয় ওয়ার্ড। কি হয়, ওয়ার্ড বোঝো, বলো না এত নম্বর ওয়ার্ড, একটা ওয়ার্ড মিলে কি হয়, ইউনিয়ন হয়, ইউনিয়ন হয়, ইউনিয়ন মিলে কি হয়, উপজেলা হয়, উপজেলা মিলে কি হয়, জেলা মিলে জেলা মিলে কি হয়, বিভাগ হয়, বিভাগ মিলে দেশ। তাহলে এভাবে আমাদের প্রাণীগুলোর কি করা হয়েছে বলতো, শ্রেণীবিন্যাস করা হয়েছে। এরকম মেনলি 17টা ধাপ আছে। কয়টা ধাপ, 17। জগৎ সবথেকে বড় যেটা হলো জগৎ, যে অ্যানিমেলিয়া জগৎ নিয়ে পড়বো, জগৎ। এরকম কি আছে, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, 7টি। তাহলে কয়টা হলো বলতো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা প্রজাতি। 1 2 3 4 5 6টা, হ্যাঁ জগৎ সহ। তাহলে কয়টা হলো, 7টা জগৎ পর্ব রয়েছে। এর মধ্যে সবথেকে বড় কোনটা, জগৎ, জগতে সবগুলোই পড়ে। আর সবথেকে ছোট কে, প্রজাতি। বুঝতে পারছো? তো এটা বলছে, তাহলে এটাকে প্রজাতিকে বলি আমরা শ্রেণীবিন্যাসের একক বলি। কি বলবো, শ্রেণীবিন্যাসের সবচেয়ে ছোট একক। হ্যাঁ, সবথেকে ছোট একক। একক তো সবসময় ছোটটাই হয়। তো প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবথেকে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি একটা কি বলতো, প্রজাতি। কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয়। ঠিক আছে, শ্রেণীবিন্যাসের ইতিহাসে বিজ্ঞানী অ্যারিস্টটল এবং জন রে ও ক্যারলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। তাহলে প্রশ্ন আসতে পারে, শ্রেণীবিন্যাসের ইতিহাসে কোন কোন বিজ্ঞানীর নাম উল্লেখযোগ্য? বিজ্ঞানী অ্যারিস্টটল, জন রে এবং ক্যারলাস লিনিয়াস। নাম 3 মনে রাখতে হবে। কে? অ্যারিস্টটল,
জনরে এবং ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস। প্রকৃতি বিজ্ঞান, অ্যারিস্টটল। হ্যাঁ অ্যারিস্টটল পড়ছিলেন না আগে, ওই যে আমরা পরমাণু গঠনে বলছিলাম, হ্যাঁ হয়তো ওইটা তাই এখানে কেন? এগুলো অনেক কাজ করছে এরা, বুঝছো? জীববিজ্ঞানের জনককে বলো তো? অ্যারিস্টটল। না ক্যারোলাস লিনিয়াস না, জীববিজ্ঞানের জনককে? অ্যারিস্টটল। জীববিজ্ঞান। অ্যারিস্টটল, জন রে, ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য। প্রকৃতি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসকে, তাহলে ক্যারোলাস লিনিয়াস কি বিজ্ঞানী বলো তো? প্রকৃতি বিজ্ঞানী ছিল। লিনিয়াসকে সেডিমেন্টের জনক বলা হয়, তাহলে সেডিমেন্টের জনককে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস। এটা প্রশ্ন কিন্তু আসে, ক নম্বরে আসে, এমসিকিউ আসে যে ক্যারোলাস লিনিয়াস হলো কি বলতো? সেডিমেন্টের জনক। তোমাদের এই পরীক্ষাতে আসতে পারে। তিনি সর্বপ্রথম প্রজাতি বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রবর্তন করেন। তাহলে দ্বিপদ নামকরণ কে প্রবর্তন করেন? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। দ্বিপদ নাম বলতে কি বোঝায় একটু দেখতেছি। একটি জীবের, হ্যাঁ একটি জীবের বৈজ্ঞানিক নাম কয় অংশ বিশিষ্ট হয়? দুই অংশ বিশিষ্ট হয়। একে হ্যাঁ দ্বিপদ নামকরণ বলা হয়। যেমন মানুষের কি হোমো স্যাপিয়েন্স, এখানে দেখো হোমো একটা অংশ আর স্যাপিয়েন্স একটা অংশ, ঠিক আছে? গণ এবং প্রজাতি, একটা হলো গণ, একটা কি বলতো? প্রজাতি, দুইটা অংশ মিলে হয় আর কি, ঠিক আছে? তো দ্বিপদ নামকরণে কি কি থাকে? একটা গণ থাকে, একটা কি থাকে? প্রজাতি। আমরা এই 7টা লিখছিলাম না, তার মধ্যে 7টার মধ্যে কি লিখছিলাম বলতো? শেষে কি ছিল? গণ এবং প্রজাতি, এই দুইটা মিলে আমাদের কি হয়? বৈজ্ঞানিক নাম হয়। তো আসলে বুঝতে পারছো? এখন হলো অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস। তাহলে দেখো এই যে প্রাণীগুলো আমরা পাই, হ্যাঁ তো প্রাণীগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, কেউ আছে মেরুদণ্ড বিশিষ্ট, কেউ আছে কি অমেরুদণ্ড বিশিষ্ট, তাই না? সেই যে প্রথম 7 মানে আমরা জানবো যে আসলে মেরুদণ্ডী কারা, অমেরুদণ্ডী কোনটা। আমরা একটু এগুলো দেখি, দেন আমি তোমাদেরকে কিছু বেসিক শেখাবো। যে বেসিকগুলো শিখালে তোমার জন্য এই চ্যাপ্টারটা একদম ইজি মনে হবে, এমনিতে বললে কঠিন মনে হবে। তো আমরা একটু এইটুকু দেখে নিই। আধুনিক শ্রেণীবিন্যাসের সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত, যেটা বলছিলাম। এই শ্রেণীবিন্যাসের পূর্বে প্রোটোজোয়া পরবর্তী প্রোটিস্টা জগতের কি ছিল? একটি আলাদা উপজগৎ হিসাবে স্থান পেয়েছে। এটার দরকার নেই এতটা। অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের 33টি পর্ব রয়েছে। কয়টি বলতো? 33টি। এর মধ্যে 9টি হলো প্রধান। কয়টি প্রধান? 9টি। এর মধ্যে প্রজাতির সংখ্যাধিক্যের ভিত্তিতে 9টি পর্বকে মেজর পর্ব বলা হয়। অর্থাৎ এর 33টি পর্ব রয়েছে, কিন্তু সবগুলোতেই অনেকগুলো করে প্রজাতি নাই, অত প্রাণী সংখ্যা খুবই কম। সব থেকে বেশি যেগুলা, তার মধ্যে 9টিকে সিলেক্ট করে আমরা কি করি? এগুলোকে মেজর পর্ব বলি, বা এগুলা কি বলবো? মাইনর বা নন মেজর বা মাইনর বলবো। বাকিগুলো নন মেজর, হ্যাঁ বা মাইনর। 9টি বাকিগুলো। তাহলে মেজর কয়টি? 9টি। তবে সাধারণত আমরা বলার ক্ষেত্রে কয়টা বলি? 9টাই বলি। হ্যাঁ, যে অ্যানিমেলিয়া জগৎকে 9টি ভাগে ভাগ করা যায়। এই 9টি পর্বের প্রথম 8টি কি বলতো? অমেরুদণ্ডী। হ্যাঁ, এটা বল ঠিক না, প্রথম 8টি অমেরুদণ্ডী না, এটা কথাটা ঠিক না। তোমাদের বই যদি এভাবে লিখছে, যাই হোক, এটা মনে করো, আমি তোমাকে বলতেছি একটু পরে আসলে কি বলবো। প্রথম 8টি হলো নন কর্ডেড। কি বলতো? নন কর্ডেড। প্রথম 8টি হলো নন কর্ডেড। কি কর্ডেড? কর্ডেড। আর বাকি শেষেরটা কি? কর্ডেড। কর্ডেড। তাহলে আমরা মেরুদণ্ডী না বলে যদি কর্ডেড বলি, তাহলে কি হবে? সেটা ঠিক হবে, পরিপূর্ণ হবে, শুদ্ধ হবে। কেন হবে সেটা বলতেছি। তাহলে আমরা একটু ভাগগুলো দেখি। এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলো শ্রেণীবিন্যাস। দেখো পর্বগুলো কি আছে, এই সবগুলো অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত। কি কি আছে পর্ব? তাহলে প্রথমে কি পর্ব? জগৎ না, তারপরে পর্ব, তারপরে কি? শ্রেণী। তো এইভাবে আছে কিন্তু। তাহলে দেখো এখানে কি হলো? আমাদের অ্যানিমেলিয়া জগৎকে 9টি পর্বে ভাগ করলাম। পলিপেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এখানডার্মাটা, কর্ডা। একটা মজার বিষয় হলো কি, যে প্রাণীগুলা এমন একটা সুন্দর সিকুয়েন্সেই বসানো হয়েছে, মানে এই পর্বগুলা, অর্থাৎ নিম্ন প্রাণী, মানে কি বলবো, অনুন্নত প্রাণী থেকে উন্নত দিকে যেতে কি বলতো? মানে তাহলে কি হবে? আমরা আগে অনুন্নত প্রাণী থেকে কি হবে? উন্নত প্রাণীর দিকে। তাহলে মানে এগুলা হলো অনুন্নত থেকে উন্নত দিকে যাচ্ছে, থেকে উন্নত প্রাণী। তাহলে গঠনটা এমন ভাবে হয়েছে যে, মনে করো, আমি নর্মালি বলতেছি এমনি বোঝার জন্য, মনে করো এর কোনো হাত পা নাই, এর একটা হাত হয়েছে, এর দুইটা হাত হয়েছে, এর পা হয়েছে একটা, এর আরো একটা মাথা হলো, এরকম একবার নিম্ন থেকে ধীরে ধীরে কি হবে? ডেভেলপড হয়েছে, এভাবে সাজানো হয়েছে আর কি। ধারণা করা হয় যে, বিজ্ঞানের ধারণা করা হয় যে মনে করো যে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণীগুলো আসলে তার মধ্যে কি ছিল না? কোনো কোষই ছিল না, অকোষীয়। প্রথমে কি ছিল? আমরা বলি না, কোষীয় গঠনমাত্রার উপর ভিত্তি করে আমাদের জীবকে কয় ভাগ করা থাকে? 3 ভাগে। আমরা কি বলছিলাম? একটা অকোষীয়। কি বলছিলাম? অকোষীয়। তোমাকে আমি বেসিক ক্লাসে বলছিলাম না, অকোষীয়।
দেন আদিকোষী, তার কি বলছিলাম, প্রকৃত কোষী। এ তিন ভাবে বলছিলাম না। অকোষী বলতে এখানে কোষ হয় না, যেমন কি বলছিলাম বলতো, ভাইরাস কোনো কি না এখানে, কোষ নেই। এবং বলছিলাম এটা জড় এবং জীব উভয় হিসাবে থাকে, তাই না? হ্যাঁ ওটাই তো। আদিকোষী কি বলছিলাম, ব্যাকটেরিয়া, আর বাকিগুলো এইগুলা প্রকৃত কোষী, আমরাও প্রকৃত কোষী। তা আদিকোষী বলতে মানে অকোষীয় বলতে কি বোঝায়, যে কোষীয় তো কোষ হতে মানে কোষীয় উপাদানগুলো থাকে না আর কি। কোষ হতে যে উপাদানগুলো লাগে, কোষের মধ্যে কি থাকে বলতো, সাইটোপ্লাজম থাকে, নিউক্লিয়াস থাকে, এগুলা সাইটোপ্লাজম বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন মাইটোকন্ড্রিয়া থাকে, প্লাস্টিড থাকে, ঠিক আছে, গোলগি বডি থাকে, এগুলা থাকে না পরিপূর্ণ। আমরা জানি ভাইরাসে কি থাকে, একটা প্রাচীর থাকবে, ঠিক আছে, আর মানে লিপিড প্রোটিন বাইলেয়ার একটা লেয়ার আছে, আর এখানে কি নিউক্লিক অ্যাসিড কি থাকে, নিউক্লিক অ্যাসিড, আর কিছু থাকে না। নিউক্লিক অ্যাসিড বলতে কি থাকে এখানে বলতো, ডিএনএ আর আরএনএ, ডিএনএ আর কি থাকবে, আরএনএ। ভাইরাস এই দুই ধরনের হয়, কিন্তু যদি ভাইরাসের মধ্যে আরএনএ থাকে আমরা বলি আরএনএ ভাইরাস, যেমন করোনা ভাইরাস, আর ডিএনএ থাকলে কি বলবো, ডিএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাস কোনগুলো স্যার? ডিএনএ ভাইরাসগুলো মেনলি ক্ষতিকর কম আর কি, ঠিক আছে, এইগুলো আরো আরএনএ গুলো। তো আমাদের পরিচিত ভাইরাসগুলো সবগুলো কি মেনলি আরএনএ ভাইরাসই আর কি, বুঝতে পারছো? আরএনএ ভাইরাস সবগুলো, ডিএনএ ভাইরাস আছে, ওগুলো আমাদের অতটা ক্ষতি করে না। তাহলে বুঝলাম আমরা বিষয়গুলো এখানে, তাই না? তো আদিকোষী বলতে এখানে অনেকটা উন্নত, একটু এর থেকে একটু উন্নত, অর্থাৎ এখানে কি হবে, সাইটোপ্লাজম আছে এবং নিউক্লিয়াস সুগঠিত নয়, কি নয়, আমরা জানি এখানে সাইটোপ্লাজমের মাঝে কি থাকে, নিউক্লিয়াস থাকে না, এটা সুগঠিত নয়, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনটা গঠন হয় না, কি হয় না, নিউক্লিয়ার মেমব্রেন গঠন হয় না। এখানে যে নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমাটিন তন্তু থাকে, এই ক্রোমাটিন তন্তুর মধ্যে ছড়িয়ে ছিটে থাকে সাইটোপ্লাজমের মধ্যে, এর জন্য কি বলি আমরা, আদিকোষী, ঠিক আছে। আর প্রকৃত কোষ বলতে এখানে কি থাকবে, এখানে একটা কোষ থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াসও থাকবে, একটা গঠন থাকবে, যেভাবে গঠন সব থাকবে। হ্যাঁ, তো ধারণা করা হয় যে জীবের শুরু হয় কই থেকে, ভাইরাস থেকে, আদিকোষ থেকে। এইগুলো ধীরে ধীরে বিবর্তনের মাধ্যমে কি হয়েছে, বর্তমানে এই উন্নত প্রাণী হয়েছে, বর্তমানে প্রকৃত কোষে গেছে। যেমন বলা হয় যে সকল উদ্ভিদ কোথা থেকে আছে বলতো, শৈবাল থেকে হয়েছে। কই থেকে, শৈবাল থেকে। একসময় শুধু শৈবাল ছিল, শৈবাল থেকেই আজকে এত বড় বড় উদ্ভিদ হয়েছে বিবর্তনের মাধ্যমে, অর্থাৎ অনুন্নত থেকে কি হয়, উন্নত। ঠিক এখানে যে আমাদের ধারাবাহিকতাগুলো দেওয়া হয়েছে, অনুন্নত থেকে উন্নত দিকে ক্রমান্বয়ে আমাদের দেওয়া হয়েছে, ঠিক আছে। যেহেতু এইগুলা কি বললাম, নন কোঅর্ডিনেট, বা ওখানে ডাইরেক্ট বলছে কি বলতো, বলছে অমেরুদণ্ডী, আর এই সেটা কি বলছে, মেরুদণ্ডী। তো আমরা এটা বললাম না, আমরা বললাম নন কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট মানে কোঅর্ডিনেট, ঠিক আছে। তো এখন নন কোঅর্ডিনেট আর কোঅর্ডিনেট মানেটা কি, এটা বুঝতে হবে। কোঅর্ডিনেট মানে কি, এখানে নটোকর্ড থাকে, কি থাকবে, নটোকর্ড, যারা পরিণত বয়সে নটোকর্ড, হ্যাঁ নটোকর্ড থাকবে। এটা কি হবে, আমাদের ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠ রেখা বরাবর অবস্থান করে, হ্যাঁ, যেটা কি হয় পরবর্তীতে প্রতিস্থাপিত কি হয়, মেরুদণ্ড তৈরি হয়। তবে সকল প্রাণীর ক্ষেত্রে কি হয় না, মেরুদণ্ড হয় না, কারো ক্ষেত্রে শুধু নটোকর্ড অবস্থানেই থাকে, ভ্রূণীয় অবস্থায় থাকবে বা সারা জীবন থাকতে পারে, এরকম অবস্থা হতে পারে, ভ্রূণীয় অবস্থায় আছে অথবা সারা জীবনে থাকবে নটোকর্ডটা। আর কারো ক্ষেত্রে কি হবে, এটা চেয়ে কি হবে, মেরুদণ্ড হয়ে যাবে, কি হয়ে যাবে, মানুষের তো মেরুদণ্ড। তো এটা কিন্তু ভ্রূণীয় অবস্থায় কি ছিল, নটোকর্ড ছিল, ঠিক আছে, ওকে, মানে প্রথম অবস্থায় নটোকর্ড ছিল। তো এখন কথা হলো এই যে কর্ডাটা যেটা, এটাকে কয় ভাগ করা হয়ে থাকে, তিন ভাগে। একটা হলো ইউরোকর্ডা, সেফালোকর্ডা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা মানে কি, ইউরো মানে লেজ, ইউরো মানে কি, যেটা লেজের মধ্যে নটোকর্ড থাকে, অর্থাৎ নটোকর্ডটা কই থাকবে, লেজের মধ্যে। সেফালো মানে কি বলতো, মাথা, সেফালো মানে কি, মাথা, অর্থাৎ যার মাথার মধ্যে নটোকর্ড থাকবে তাকে কি বলবো, সেফালোকর্ড, অর্থাৎ নটোকর্ডটা মাথার দিকে থাকবে। আর ভার্টিব্রাটা মানে কি, ভার্টিব্রাট মানে কি, মেরুদণ্ডী প্রাণী, ভার্টিব্রেট মানে কি, মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ এই যে মেরুদণ্ডী প্রাণী হলো ভার্টিব্রাটা, শুধু কি বলতো, এরা মেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ মেরুদণ্ড থাকবে। ভার্টিব্রা মানে মেরুদণ্ডের একটা অংশ, মেরুদণ্ড গঠনকারী যে ডিস্ক গুলো, ওগুলো বলে ভার্টিব্রা বলি, ঠিক আছে, ভার্টিব্রা বলি। ওখান থেকে আছে ভার্টিব্রাটা, অর্থাৎ মেরুদণ্ডী প্রাণী। তো এই কোয়াডাটা মানে মেরুদণ্ডী প্রাণী নয়, ভার্টিব্রাটা মানে হলো মেরুদণ্ডী প্রাণী, মেরুদণ্ডী প্রাণী, বুঝতে পারছো? এখন মেরুদণ্ডী প্রাণীদের আমরা আবার কয়টি ভাগ করলাম, 7টি। সাইক্লোস্টোমাটা, কন্ডিকটিস, অস্টিকটিস, উভচর, সরীসৃপ, পক্ষিকুল, স্তন্যপায়ী, ঠিক আছে। সাইক্লোস্টোমাটা অর্থাৎ কি, মুখটা এদের গোল থাকবে, কি হবে, সাইক্লোস্টোমাটা তো এটা হলো ওই যে হাতুড়ে মাছ, হ্যাঁ না, কন্ডিকটিস হলো হাতুড়ি মাছ, কন্ডিকটিস এটা হাতুড়ি মাছের মতো, আমরা একটা দেখবো তরুণাস্থিময় মাছ,
অস্ট্রিকটিস এটা নিয়ে আমরা পড়বো। মেইনলি আমরা যে মাছগুলা খাই সাধু পানির, ইলিশ মাছ, সাধু পানির যে মাছগুলা খাই আমরা, এগুলা মেইনলি কি বলতো? সাধু পানি তো সবে মাছ তো না, সব মাছ কি সাধু পানি, সাধু মাছ নদ নদীতে যে মাছগুলা পাওয়া যায় এগুলা কি বলতো? রুই, অস্ট্রিক। কাতলা। এগুলো সবই হলো অস্ট্রিকটিসের মধ্যে পড়ে। তাহলে ইলিশ মাছ তো অস্ট্রিকটিস, হ্যাঁ এটাও তো ইলিশ মাছ তো সাধু পানির না। কি বল, সাধু পানিতে আসে না, নোনা পানি মাছ, কিন্তু সাধু পানিতে বসবাস করে কিনা মোটামুটি, ঠিক আছে। তো সাধু সব পানিতে কি বাসে ওরা? অবশ্যই বাসে। ইলিশ মাছ আমরা কই থেকে ধরি? সমুদ্র- পদ্মার ইলিশ শোনো না? হ্যাঁ, নাম বিখ্যাত কোনটা? পদ্মার ইলিশ। পদ্মা নদী না সাগর? নদী তো। নদী তো। তাহলে আসলে ইলিশ মাছ কি হয় বলতো? আসলে এটা সামুদ্রিক মাছ, তবে এটা কি হয় প্রজননের জন্য, ডিম ছাড়ার জন্য নদীতে আসে। হ্যাঁ। এগুলো ডিম ছাড়ে, আবার ডিমগুলো যখন বাচ্চা ফুটে বড় বড় হয়, মানে মানে ঝাটকার মতো হয়, তখন আবার সমুদ্রের দিকে রওনা দেয়, বুঝতে পারছো? তো মেনলি সামুদ্রিক মাছ যে সবগুলো এরকম না, মানে এটার মধ্যে যত আমাদের সাধু মাছ আছে সবগুলাই কি অস্ট্রিকটিসের মধ্যে পড়ে, আবার সামুদ্রিক মাছও অনেক পড়ে, ঠিক আছে। হ্যাঁ, বুঝছি। কিছু বৈশিষ্ট্য আছে, ওইগুলো আমরা দেখবো একটুভাবে পড়বো। তো এগুলো এখন আমরা দেখো কিছু বেসিক পড়বো। কি পড়বো? তো এগুলো তো বুঝতো বিষয়টা নাকি? তো আমরা একটা বেসিক পড়বো। তার মানে এই যে আমাদের কি দেওয়া আছে এখন, ভাগগুলো দেওয়া আছে, পরিপেরা সম্পর্কে পড়বো, নিউটারিয়া সম্পর্কে পড়বো, প্রতিটা পর্ব সম্পর্কে। তো এখানে অনেক শব্দ মুখস্থ করতে হয় যেগুলো কঠিন, বা বৈশিষ্ট্য লিখতে হয়, পরিপেরার পর্বের প্রাণীগুলোর বৈশিষ্ট্য লিখতে হয়। তো এগুলা একটু মনে রাখা কঠিন। তো আমি তোমাকে কিছু বেসিক শিখাবো, যেগুলো শিখলে খুবই সহজ হবে। তো বেসিকগুলো কি? বেসিক হলো, প্রথমে বলবো একটা জিনিস, সেটা হলো ভ্রূণীয় মানে কোষীয় গঠন মাত্রা, মানে দেহ গঠন মাত্রা। কি বলতো? দেহ গঠন মাত্রা। এটা মানে কি? দেহ গঠন মাত্রা বলতে আমি কি বুঝাতে চাইলাম? দেখো আমরা যে প্রাণীগুলো দেখি, কেউ আছে এককোষী প্রাণী, আছে না? এককোষী প্রাণী আছে, কেউ আছে বহুকোষী প্রাণী, তাই না? আচ্ছা, এককোষী প্রাণীগুলোর মধ্যেও আবার কি আছে বলতো? ভাগ। যে কেউ শুধুমাত্র কোষ দ্বারাই গঠিত, হ্যাঁ, টিস্যু তৈরি হয় না। আমরা পড়ছিলাম যে প্রথমে কি তৈরি হয় বলতো? মানে আমরা জানি জীবদের গঠন এবং কার্যকরী একক কি বলতো? কোষ। হ্যাঁ, জীবদের গঠন এবং কার্যকরী একক কি? কোষ। নিউরন স্যার। না, নিউরন তো হলো মানে স্নায়ুতন্ত্রের একক। জীবদেহের গঠন এবং কার্যকরী একক কি বলতো? কোষ। নিউরন একটা কোষ। হ্যাঁ, নিউরন তাই কোষ থেকে কি হয় বলতো? টিস্যু। টিস্যু। টিস্যু থেকে কি হয়? অঙ্গ। বলছিলাম এগুলা। অঙ্গ থেকে তন্ত্র হয়, বলছিলাম না? হ্যাঁ, তো অর্থাৎ আমাদের দেহের গঠন এবং কার্যকরী এক হলো কোষ। অনেকগুলা কোষ মিলে কি তৈরি হয়? টিস্যু। অর্থাৎ অনেকগুলা কোষ মিলে যখন একই ধরনের কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি একই হয়, তাদের কি বলি আমরা? টিস্যু বলি। কোষ, টিস্যু বলি। তাহলে অনেকগুলা কোষ, আমি কোষটা একটু ভালো করে দেখাই, যে অনেকগুলা কোষ একই জায়গাতে উৎপত্তি হয়ে একই ধরনের কি করলো? কাজ করলো। আমি তোমাকে সুন্দরভাবে একটা ব্যাখ্যা দিয়েছিলাম স্কুল দিয়ে, না? কি রে? স্কুল দিয়ে, যে মনে করো তোমাদের স্কুল থেকে ও, একটা টিম হয়ে একটা নির্দিষ্ট ধরনের কাজ করতেছো সমাজসেবামূলক, হ্যাঁ। তাহলে এটা কি বলা হবে? তোমরা এক একটা স্টুডেন্ট, এক একটা কোষ, হ্যাঁ, এক জায়গা থেকে এসে একই ধরনের কাজ করতে হবে, তার মধ্যে মানে তোমার কি হয়ে গেল? একই সাথে যদি হয় তখন হ্যাঁ, তো টিস্যু। তখন এটা টিস্যু হয়ে যাবে। তাহলে এটা একটা কি বলতো? টিস্যু। আর এইগুলা যদি অনেক দুই তিনটা মিলে অঙ্গ। তারপরে এগুলো আবার অনেকগুলা যদি হয়, এটা মিলে আমরা ওই গোলগুলা যদি এন সংখ্যক, মনে করো আবার কি বলতো? এন সংখ্যক স্টুডেন্ট, এন সংখ্যক টিস্যু। তাহলে এন সংখ্যক টিস্যু, তাহলে কি হবে এটা? এটা হবে অঙ্গ। এটা হবে অঙ্গ। আবার এরকম এন এর উপরে আবার একটা এন, মানে অঙ্গ হলো এন সংখ্যা, তাহলে কি হয়ে যাবে? তন্ত্র। তন্ত্র। বুঝতে পারছো কেন বলছিলাম? তো কথা হলো এই যে বিন্যাস একটা, কিছু প্রাণী আছে শুধুমাত্র কোষ দ্বারা গঠিত, ওদের টিস্যু তৈরি হয় না। হ্যাঁ, টিস্যু তৈরি হয় না। যেমন আমরা যদি বলি যে অনেক ধরনের, যেমন এই যে প্রথম পর্বের প্রাণীটা যদি বলি পরিফেরা পর্বের প্রাণীরা এমন এক ধরনের প্রাণী যারা মানে বহুকোষী প্রাণী। হ্যাঁ, মানে এখানে যে আমাদের যে আলোচনা করা হয়েছে এগুলা কিন্তু অনুদ্বীপ না। অনুদ্বীপ মানে কি? এককোষী প্রাণী। হ্যাঁ, আমাদের এই যে শ্রেণী বিন্যাস পদ্ধতি সবই কি বলতো? বহুকোষী প্রাণী নিয়ে। আমাদের আলোচনা কি নিয়ে বলতো? বহুকোষী প্রাণী নিয়ে। তবে বহুকোষী প্রাণীর মধ্যেও কিছু যে প্রাণী আছে তাদের মধ্যে শুধুমাত্র কোষ আছে, অনেকগুলো কোষ মিলে একটা প্রাণী, কিন্তু সেখানে কোনো কি তৈরি হয় নাই? টিস্যু তৈরি হয় নাই। বহুকোষী প্রাণী। তো এদেরকে কি বলবো আমরা বলতো? কোষীয় গঠনমাত্রার প্রাণী। কি বলবো? পরিফেরা তো এরকম স্যার। হ্যাঁ, কোষীয় গঠন মাত্রা। তাহলে কোষীয় গঠন মাত্রা, ওকে বুঝলাম। তাহলে কি বুঝলাম এখানে? আমাদের কোষীয় গঠন মাত্রার প্রাণী। ওকে, আমি একটা পেজ নেই। আচ্ছা, এখানে বললাম। তার মানে তাহলে কি দেখলাম? প্রথমে কিছু কিছু উদ্ভিদ আছে, মানে প্রাণী আছে, সেগুলো শুধুমাত্র কি দ্বারা গঠিত? কোষ দ্বারা গঠিত, টিস্যু কণা। তাহলে কি বলতো? কোষীয়
গঠন মাত্রার প্রাণী, গঠন মাত্রার প্রাণী। মাত্রার তোর যদি টিস্যু তৈরি হয় না? প্রাণী না। যেমন কি বলতো, পরিফেরা প্রাণী, হ্যাঁ, পরিফেরা পাবো, পরিফেরা ফ্রা। কি বলতো, জেলিফিশ আছে, এগুলো পরে দিব। তাহলে পরিফেরা প্রাণীগুলো কি বলতো, কোষীয় মাত্রার প্রাণী। হ্যাঁ। কোষের পরে কি হয়, কোষের পরে টিস্যু। টিস্যু। তার মানে কিছু কিছু প্রাণী আছে যারা কি হবে, টিস্যু গঠন হবে। টিস্যু। তাহলে ওটাকে আমরা ডাইরেক্ট শুধু টিস্যু বলবো না, তার মানে ওখানে কোষও থাকবে। তাহলে যেহেতু কোষ আগের, তাহলে লিখবো এখানে কি বলতো, কোষ, কোষ টিস্যু মাত্রার প্রাণী, ও কোষ টিস্যু মাত্রার প্রাণী। মাত্রার প্রাণী, বুঝছো? হ্যাঁ। কোষ তার মানে এখানে কি হবে, এই সকল প্রাণী আরেকটু উন্নত হয়েছে, হ্যাঁ। এদের মধ্যে টিস্যু তৈরি হয়েছে। এটা কারা বলতো, পরের পর্বটা কি, পরিফেরা নিডারিয়া। নিডারিয়া। সিকোয়েন্স আসলে সুন্দর না? হ্যাঁ, নিডারিয়া। তাহলে এই পরের প্রাণীগুলো কি বলতো, তাহলে কোষ টিস্যু মাত্রা কোষ প্রাণী, হ্যাঁ। মানে কোষ টিস্যু অঙ্গ মাত্রার। তারপরটা কি হবে, মাত্রার প্রাণী, তাহলে কোষ বলবো না, এখন হয়ে যাবে কি টিস্যু, দুটো করে বলবো, ও টিস্যু অঙ্গ, টিস্যু অঙ্গ অঙ্গ। মাত্রার প্রাণী, পরিফেরা নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। তারপরটা কি বলতো, প্লাটিহেলমিনথেস। হ্যাঁ, প্লাটিহেলমিনথেস। তারপরে স্যার অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, তাহলে অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, পরিফেরা নেমাটোডা, নেমাটোডা, নেমাটোডা। তারপরটা কি হবে, অঙ্গতন্ত্র মাত্রা প্রাণী। তন্ত্রর পরে তাহলে শেষটাই কিন্তু। তাহলে কি হলো আমাদের, প্রথমটা হলো কি ছিল আমাদের, কোষীয় মাত্রা, হ্যাঁ, কোষ টিস্যু মাত্রা, টিস্যু অঙ্গ মাত্রা, অঙ্গতন্ত্র। বুঝতে পারছো? তার মানে আমরা কি বুঝবো, বাকি এরপরে যা আছে সবই কি বলতো, উন্নত হয়েছে না? হ্যাঁ। উন্নত মানে কি, অঙ্গতন্ত্র মাত্রা গঠন থাকবে। তার মানে এরপরে যা আছে সবাই কি বলতো, অঙ্গতন্ত্র। অঙ্গতন্ত্র মাত্রা। তার এরপরে আরো যা আছে, নেমাটোডা, পরিফেরা নিডারিয়া, অ্যানিলিডা, মলাস্কা, এখানে ডারমাটা, আর্থ্রোপোডা, মলাস্কা। পডাটা সবই আছে, আর্থ্রোপোডা সবই আমাদের এর মধ্যে পড়বে। আর্থ্রোপোডা তো হলো স্যার পর্বের সবচেয়ে বড় পর্ব। হ্যাঁ, আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা সবচেয়ে বড়, মলাস্কা হলো দ্বিতীয় বৃহত্তম। তাহলে বাকি সবগুলো হলো অঙ্গতন্ত্র মাত্রা গঠন বিশিষ্ট প্রাণী। বুঝতে পারছো? দেখো এই যে একটা করে আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম না, যখন বৈশিষ্ট্য লিখবো কোন পরের প্রাণীরা কি গঠন মাত্রার প্রাণী, পাইলাম কিনা? হ্যাঁ, তাহলে একটা কিন্তু বৈশিষ্ট্য আমরা অলরেডি লিখতে পারবো, হ্যাঁ, একটা বৈশিষ্ট্য লিখতে পারবো সকল প্রাণীর ক্ষেত্রে। এখন একটা দ্বিতীয় বৈশিষ্ট্য যাই, সেটা হলো কি, ভ্রূণীয় স্তর। কি বলতো, ভ্রূণীয়। ভ্রূণীয় স্তর বলতে কি, যে প্রাণীগুলা কেউ হয় 2 স্তর বিশিষ্ট, কেউ হয় আবার 3 স্তর বিশিষ্ট, ভ্রূণীয় লেয়ার। হ্যাঁ, বুঝছো? ভ্রূণীয় তো অর্থাৎ ভ্রূণীয় বলতে কি, এই যে ভ্রূণ অবস্থায় যে আমাদের কয়টা লেয়ার থাকে, ওই লেয়ারগুলো থেকে আমাদের আসলে আমাদের প্রাণীগুলো যখন তৈরি হয়, তখন মনে করো আমরা জানি কি শুক্রাণু আর ডিম্বাণু মিলে কি তৈরি হয়, জাইগোট। হ্যাঁ। তাহলে শুক্রাণু এবং ডিম্বাণু মিলে কি তৈরি হয়, জাইগোট। জাইগোট। জাইগোট এবং জাইগোট বিভাজনের মাধ্যমে কি তৈরি হয়, প্রথমে একটা ভ্রূণ তৈরি হয়। হ্যাঁ। এই ভ্রূণতে আমাদের লেয়ার থাকে, কি থাকবে, এমন একটা ভ্রূণতে কি থাকবে বলতো, লেয়ার। লেয়ার। কারো ক্ষেত্রে এরকম 2টা লেয়ার থাকে, কারো ক্ষেত্রে কয়টা থাকবে, 3টা লেয়ার হয়। এই লেয়ার থেকে কি তৈরি হয়, বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। লেয়ার থেকে কি হবে, অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়। তো এইগুলা কি বলা হয়, ভ্রূণীয় লেয়ার, জার্ম লেয়ার। হ্যাঁ, বুঝছি। এগুলো ভ্রূণীয় লেয়ার বা ভ্রূণীয় স্তর বলে থাকি। তো এই স্তরগুলা মেইনলি কয়টা বলতো, 3টা হতে পারে, 2টা বা 3টা, 3টা বা 2টা, তো 3টা মানে সর্বোচ্চ 3টা হতে পারে। কি কি, বাইরেরটা কি বলবো আমরা, বাইরের স্তর বা একটোডার্ম। কি বলবো, ও একটোডার্ম। হ্যাঁ, একটোডার্ম, বাইরেরটা একটোডার্ম আর হলো তারপর এন্ডোডার্ম। মেসোডার্ম, তাহলে ওইটা আর এটা হলো কি, এন্ডোডার্ম। এটা তো পরিফেরা নিডারিয়া পর্বে স্যার আছে, তো এটা বাইরের স্তর আর ভিতরের স্তর। এজন্য বেসিক গুলো পড়াছি, তাতে করে ওখানে কি আর কোনো ঝামেলা না হয়। হ্যাঁ, তাহলে একটোডার্ম মানে বাইরের স্তর, মেসোডার্ম মানে মাঝের স্তর, পরেরটা হলো কি, এন্ডোডার্ম হলো ভিতরের স্তর। তাহলে মানুষের এখন কথা হলো, ক্ষেত্রে 3টা হ্যাঁ, 3টাই আছে। তো কিছু কিছু ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে 2টা না, সকল প্রাণীর জন্য না, নিম্ন স্তর মানে নিম্ন প্রাণীর ক্ষেত্রে কি, মানে নিম্ন গঠন মানে গঠন বৈশিষ্ট্য প্রাণীগুলোতে কি হবে, 2টা থাকবে। আর কার ক্ষেত্রে থাকবে না, ভ্রূণীয় লেয়ারে থাকবে না। হ্যাঁ, যাদের টিস্যু তৈরি হয় না তাদের ক্ষেত্রে কোনো লেয়ার থাকবে না, শুধু কোষ থাকে, ওখানে কোনো লেয়ার তৈরি হয় না। তো দেখো এটা বলো, এই 3 স্তর কাদের থাকে, যারা ত্রিস্তরী প্রাণী। হ্যাঁ, উন্নত প্রাণীগুলো যারা ত্রিস্তরী প্রাণী। মানুষ। তবে কিছু কিছু প্রাণী আছে যারা কি দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী নিডারিয়া। হ্যাঁ, নিডারিয়া, পরিফেরা নিডারিয়া। পরিফেরা কি ছিল বলতো, শুধুমাত্র কোষ ছিল না, হ্যাঁ, পরিফেরা তো না স্যার, এখানে কোষ ছিল, এখানে কোনো ভ্রূণীয় লেয়ার তৈরি হয় না। হ্যাঁ, তো এদের ক্ষেত্রে ভ্রূণীয় লেয়ার বাহিরগুলো কাটে, বাইরের যেমন স্তরের দ্বিস্তরী প্রাণী। হ্যাঁ, দ্বিস্তরী কি থাকে, মাঝে একটা থাকে না, এই মেসোডার্ম থাকে হ্যাঁ, না, ওটা থাকে না, বাইরের স্তরে যেখানে থাকে না ওই মাঝে একটা কিন্তু স্তরের মতো একটা থাকে, আদি স্তর বলতে পারি আমরা, থরথরে নরম জেলির মতো একটা কি থাকবে, ও মানে স্যার এটা থাকে ওইটা, মানে মেসোডার্ম হবে না, তবে ওটার একটা আদি অবস্থা থাকবে, যাকে আমরা কি বলবো, মানে ওটা থাকবে গঠনে থাকবে থরথরে জেলির মতো, কি থাকবে,
থরথরে থর থরে জেলির মতো একটা কাঠামো থাকবে মাঝে, বুঝছো? 2 স্তরের মাঝে। এটাকে বলবো আমরা কি বলতো? মেসোগিলিয়া। কি বলবো? মেসোগিলিয়া। তাহলে যারা দ্বিস্তরী প্রাণী তাদের ক্ষেত্রে মেসোডার্ম থাকে না, মেসোডার্মের পরিবর্তে কি থাকে? মেসোগিলিয়া। হ্যাঁ, মেসোগিলিয়া। তাহলে মেসোডার্মের পরিবর্তে কি থাকবে? মেসোগিলিয়া থাকবে। ওকে, বুঝতে পারছো? তো মেসোডার্মের পরিবর্তে মেসোগিলিয়া। ওকে, তোমাদের বাসায় কি আছে? ফোন আছে কোনো? হ্যাঁ, তাহলে এই ক্লাসটাও দেখতে পারো তুমি পরে, লিঙ্ক নিতে পারবো। ঠিক আছে, হ্যাঁ। যে ইউটিউবে চ্যানেল লিঙ্ক দেবো না, তোমাকে নাম লিখে দেবো না, আচ্ছা, ইউটিউব চ্যানেলে আপলোড দিব এটা। তাহলে কি বলতো? মেসোগ্লিয়া। ওকে, তার মানে দেখো প্রথম বললাম যেটা পরিফেরাতে কি নাই, কোনো ভুনীয় লেয়ার নাই, স্তর নাই। তারপরে কি আসে? পরিফেরা, নিডারিয়া। হ্যাঁ। তার নিডারিয়া কেউ আসতে বেশি বলতো? নিডারিয়া দুইটা স্তর থাকবে, বাইরের স্তর নাম অ্যাক্টোনাম, ভিতরের স্তরটা এন্ডোডার্ম। তার মানে এটা দ্বিস্তর বিশিষ্ট। তারা কয় স্তর বলতো? দ্বিস্তর। বাকিগুলো কয় স্তর? বাকিগুলা 3 স্তর। মানে উন্নত যেগুলো ওগুলো 3 স্তর। বাকি সবগুলোই 3 স্তর। হ্যাঁ, তাহলে নিডারিয়া হলো কি? দ্বিস্তর। আর বাকি সবগুলো কি বলতো? তাহলে প্লাটিহেলমিনথেস এটা 3 স্তর। অবশ্যই 3 স্তর। তাহলে বুঝতে পারছো বিষয়গুলো? হ্যাঁ, ওকে। এগুলো স্যার বইয়ের মধ্যে বৈশিষ্ট্য নাই, এটা 3 স্তর বিশিষ্ট, এটা দিলে কি ভুল হবে? হ্যাঁ, তুমি দিবা, তাহলে একটা অপশন আমার বাড়লো না, এই জন্য তোমাকে শিখাচ্ছি। এখন একটা অ্যাডভান্স হয়ে যায়, শেখাবো কি না? আচ্ছা দেখো, একটা শুধু সিম্পল ভাবে বলতেছি। আরটা হলো কি? ভ্রূণ, একটা গহ্বর, দেহ গহ্বর। দেহ গহ্বর। হ্যাঁ, দেহ গহ্বর। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো? সিলোম। কি বলতো? সিলোম। আমাদের যে পেটের নাড়ি ভুঁড়ি থাকে না, হ্যাঁ, যেটা দেখি আমরা, একটা গহ্বরের মধ্যে থাকে না? গরু কাটলে দেখছো, গরু ছাগল জবাই করছে যখন ভেতরে একটা ফাঁপা একটা জায়গা ছিল না, যেখানে কোনো মানে নাই, রক্ত নাই, আছে না? ভুঁড়িগুলো যেখানে থাকে, বিভিন্ন অঙ্গাণু যেখানে থাকে, মানে পেট কাটলে এরকম স্যার গরু পেটের ভেতরে জায়গাটা ফাঁকা থাকে না, ওর ভেতরে তো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, তাই না? হ্যাঁ, খেয়াল করছো কিনা? মানে ওইটা তো একটা কাভারিং থাকে না, সাদা একটা কাভারিং থাকে না ভেতরে? ওইটাই তো তো এটা হলো কি আমরা বলি? সিলোম। পেরিটোনিয়াম দ্বারা আবৃত থাকে একটা গহ্বর। কি বলবো? পেরিটোনিয়াম। আমাদেরও তো পেরিটোনিয়াম। হ্যাঁ, আমাদের আছে পেরিটোনিয়াম। আমরা তো উন্নত প্রাণী। হ্যাঁ, পেরিটোনিয়াম। পেরিটোনিয়াম নামক একটা আবরণ দ্বারা আমাদের একটা গহ্বর আবৃত থাকে না? হ্যাঁ, এটাকে বলি কি বলতো? সিলোম বলি। কি বলবো? সিলোম। সিলোম। তো এই যে গহ্বরটা আমার 3 ধরনের হয়ে থাকে। যারা উন্নত তারা কি হবে? সিলোম। হ্যাঁ, কাদের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে এই সিলোমটা হয় না, তাদের কি বলবো? কোন মানুষের যে সকল প্রাণী, মানুষের তো হবে, তারা সবাই সিলোমেট। হ্যাঁ, সেটা এই সিলোমেট, যাদের এই সিলোমটা থাকবে তাদেরকে বলি আমরা সিলোমেট প্রাণী। কি বলবো? সিলোমেট প্রাণী। সিলোমেট। হ্যাঁ, সিলোমেট। যাদের ক্ষেত্রে থাকবে না তারা কি বলবো আমরা? কি বলতো? এয়া মানে না, ননে এখানে আমরা ইয়া বলি। সিলোমেট। আর কারো ক্ষেত্রে ভ্রান্ত সিলোমেট থাকে, মানে সিলোমেটের মতো কিন্তু পরিপূর্ণভাবে সিলোম না। ওটাকে বলি আমরা কি বলতো? ভ্রান্ত সিলোম। বাংলায় লিখি কি বলতো? ভ্রান্ত সিলোমেট। আমরা ইংলিশে লিখি সুডোসিলোমেট লিখি। যাদের মধ্যে সিলোম থাকে সেটা হলো সিলোমেট, না থাকলে অ্যাসিলোমেট। আর প্রকৃত সিলোম নয়, অপ্রকৃত সিলোম, এটা বলো ভ্রান্ত সিলোম। এরকম না? হ্যাঁ, ওইরকম পুরোপুরি ভাবে নাই। এই যে পেরিটোনিয়াম, মানে ওটা আমাকে কঠিনটা বুঝাবো না, তোমাদের ক্লাসের জন্য না, যতটুকু দরকার সেটুকু বললাম। তাহলে এখন আমরা এই যে অ্যাসিলোমেট বলতে যেটা নাই, যেমন প্রথম প্রাণীগুলো যেগুলো আছে, ঠিক আছে, কি কি বলতো? পরিফেরা, তারপরে কি? নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা। তো এই কয়টা হলো কি বলতো? অ্যাসিলোমেট। এদের মধ্যে সিলোম তৈরি হয় না। আর পরেরটা কি বলতো? বানালে তো অনেক বৈশিষ্ট্য চালে। তারপরেরটা কি? নেমাটোডা। তারপরটা কি বলতো? নেমাটোডা। এটা কি হয়? ভ্রান্ত সিলোমেট। তা সিলোম নয়, তারপরে কি মোটামুটি সিলোমের কাছাকাছি আছে, বা অপ্রকৃত সিলোমেট। তারপরে ভাইগুলো কি হবে? সিলোমেট। বুঝতে পারছো? বৈশিষ্ট্য বানালে অনেকগুলো বৈশিষ্ট্য, 3টা বৈশিষ্ট্য কিন্তু তুমি ধারাবাহিক বললাম, ঠিক আছে? হ্যাঁ, ওকে। এখন আমরা যাই বিষয়গুলোতে যাই। আরেকটা বিষয় বলি, ওটা পরে বলবো। আচ্ছা, পরে আসি। আচ্ছা, ওটা পরে আসি। আমরা আরো কিছু আমরা বৈশিষ্ট্য বলবো এদিকে গিয়ে, ঠিক আছে? হ্যাঁ। আবার তো আমাদের এইখানে যা লাগবে, ট্রিক্স লাগবে, যা বেসিক, আমি তোমাকে সেগুলা বললাম। এগুলো বেসিক দিয়ে দেখো আমরা পড়ি। এখন কি বললাম? পরিফেরা। হ্যাঁ, পরিফেরা। পরি মানে পরি শব্দটা আসছে কি? পোরাস থেকে। কি আসছে বলতো? পোরাস। পোরাস মানে কি? ছিদ্র। হ্যাঁ, পোরাস বা ফোড়া মানে ছিদ্র, ঠিক আছে?
ঠিক আছে। আর ফেরি মানে কি? ফেরি মানে বহন করা। ওই আমরা বলি না ফেরিঘাট, ফেরিওয়ালা, হ্যাঁ হ্যাঁ ফেরিঘাট, বুঝছো? ফেরি নৌকা দেখে না আমরা, হ্যাঁ। ঘাট বা ফেরিওয়ালা বলতে কি বোঝায়? মানে ফেরি করে বেড়ায়, হ্যাঁ। ঘুরে বেড়ায়, ঠিক আছে, বহন করে বেড়ায়, এরকম। তো ফেরি মানে বহন করা। তার মানে মেইন কথা হলো কি বলতো, পরিফেরা মানে ছিদ্র বহনকারী প্রাণী। কি বলতো? ছিদ্র বহনকারী প্রাণী। অর্থাৎ ছিদ্রাল প্রাণী। বাংলা কি বলি আমরা বলতো? যাদের কি ছিদ্র থাকবে। হ্যাঁ, ছিদ্রাল প্রাণী, অর্থাৎ যাদের দেহে কি থাকবে? অসংখ্য ছিদ্র থাকবে, তারা হলো কি বলতো? ছিদ্রাল প্রাণী। তার মানে বুঝতেই পারলা, পরিফেরা মানে কি? ছিদ্রাল প্রাণী। এখন একটা কথা, যে সকল প্রাণীর মানে একটা প্রাণী বললাম এদের দেহে অনেক ছিদ্র আছে। কি আছে? ছিদ্র, স্পঞ্জিলা। ছিদ্র আসবে, থাকবে। তা ছিদ্র থাকলে কাঠামোটা কি হবে? স্পঞ্জের মানে ফাঁপা হবে না ভেতরে? হ্যাঁ। আচ্ছা, ছিদ্র যদি থাকে তাহলে চাপ দিলে কি হবে? সংকুচিত হবে না? হ্যাঁ। ভেতরে যদি ছিদ্র থাকে মানে চাপ দিলে ওটার কি, হ্যাঁ সংকুচিত হবে কিনা? হ্যাঁ। চুপসে আসবে কিনা? হ্যাঁ, চুপসে তো আসবেই। যেহেতু মাঝে ফাঁকা আছে, ছিদ্র আছে, হ্যাঁ, ওটা দিয়ে তো বাতাসটা বের আচ্ছা। আসবে। হ্যাঁ, তাহলে যেটা ছিদ্র হলো তার মানে কি স্পঞ্জের মতো হলো না? হ্যাঁ। স্পঞ্জ মানে কি? ওটা চাপ দিলে চুপসে আসবে, এমন একটা হ্যাঁ, জিনিস। হ্যাঁ, বুঝছি স্যার। তার মানে যেহেতু এদের মধ্যে ছিদ্র আছে, এদেরকে আমরা কি বলতে পারি? চুপসে আসবে বা স্পঞ্জের মতো হবে। তার মানে এদের কি বলবো আমরা? এদের অপর নাম কি বলা যায়? এরা স্পঞ্জ নামেও পরিচিত হতে পারে। তাহলে স্পঞ্জ নামেও পরিচিত। তাহলে কি হলাম? এরা বললাম ছিদ্রাল প্রাণী। হ্যাঁ। যেহেতু এরা কি করে? অনেক ছিদ্র বহন করে, অর্থাৎ স্পঞ্জের মতো একটা কাঠামো, এদেরকে আমরা কি বলতে পারি? স্পঞ্জ নামে পরিচিত করতে পারি। হ্যাঁ। ওকে, তাহলে আমরা এখন দেখি, তাহলে এরা কি বললাম? তা পরিফেরা প্রাণীরা স্পঞ্জ নামে পরিচিত। কেন সেটা আমি বললাম। হ্যাঁ। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি কি বলতো? সামুদ্রিক। তবে কিছু কিছু প্রাণী স্বাদু প্রাণীতে বসবাস করে। এটা সাধারণত কি দলবদ্ধভাবে বসবাস করে। হ্যাঁ। এইটুকু একটা মনে রাখতে হবে, কেন দলবদ্ধভাবে। আচ্ছা, সিংহ কখনো দলবদ্ধভাবে বসবাস করে না, দরকার পড়ে না, সে তো একাই 100। হ্যাঁ। আমরা বলি গল্পে মানে কথা বলি, এক বনে একটাই রাজা থাকে। হ্যাঁ, হ্যাঁ। তাই না? তো মনে করো যারা সাহসী, খুবই শক্তিশালী, উন্নত গঠন, তারা কি একাই থাকতে পছন্দ করে? হ্যাঁ। আমি একাই থাকবো, শক্তিশালী। হ্যাঁ। কিন্তু যারা দুর্বল তারা কলোনি গঠন করে থাকে, তাই না? হ্যাঁ। দলবদ্ধভাবে থাকে, যাতে করে কেউ আক্রমণ করতে না পারে। বন্ধগুলো দেখবা যেগুলো দুর্বল প্রাণী, বানর যদি বলি, হ্যাঁ। অনেকগুলো ঝাঁকে থাকে না? হ্যাঁ, একসাথে থাকে। অনেক ধরনের বন্য মেষগুলা দেখো, অনেক ধরনের বন্য প্রাণীগুলো যেগুলো আছে দুর্বল প্রাণী বা হরিণ বলে, এরা কিন্তু অনেক দলবদ্ধ হয়ে থাকে, দেখবা। কিন্তু ওই যে আগে দেখলাম কি যেন আগে একটা চ্যানেল ছিল ডিসকভারি, এখনো তো আছে। ওখানে কিন্তু দেখা যায়, ঠিক আছে, এখনো তো দেখায়। এখনো দেখায়। মানুষ এখন তার আগের মতো দেখে না এগুলা। ডিসকভারি এখনো মানে এখন টিভি মানুষ দেখে না আগের মতো। আগে এগুলো খুবই জনপ্রিয় ছিল আর কি, এখন ওইভাবে জনপ্রিয় নাই। এখন মানুষ ম্যান ভার্সেস ওয়াইল্ড ওইটা দেখে মানুষ, এটা হেভি। তাহলে দেখো যে দুর্বল প্রাণীগুলো কি থাকে? দলবদ্ধভাবে থাকে। তো পরিফেরা হলো সব থেকে দুর্বল প্রাণী, তাই না? হ্যাঁ। মাত্র কোষী গঠনতার প্রাণী। তাহলে এরা কি হিসাবে থাকবে? দলবদ্ধ হয়, অবশ্যই থাকবে। তাহলে একটা বৈশিষ্ট্য আমরা পেলাম, কি হিসাবে থাকবে এরা বলতো? দলবদ্ধ হিসেবে থাকবে। দলবদ্ধ হিসাবে থাকবে। থাকবে। ওকে, দলবদ্ধ হয়ে থাকলো। সাধারণ বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য সাধারণ, মেনলি যেগুলো আর কি অ্যাকচুয়ালি আমরা পরীক্ষা লিখতে হয় বৈশিষ্ট্য, সেগুলোকে কি বলি আমরা বলতো? সাধারণ। সেগুলোকে আমরা সাধারণ বৈশিষ্ট্য বলি। তো সাধারণ বৈশিষ্ট্য দেখো, এখানে সাধারণ বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য কি লেখা আছে? সরলতম বহুকোষী প্রাণী। দেখো এরাই তো সব থেকে সরল প্রাণী না, যেহেতু কোষী গঠন মাথায় কোনো জটিলতা নাই, কোনো অঙ্গ তৈরি হয় না, কোনো তন্ত্র তৈরি হয় না, তাই না? টিস্যু তৈরি হয় না। এখন তো বহুকোষী প্রাণী, এরা শুধু অনেকগুলো কোষ থাকবে, কোনো টিস্যু তৈরি হবে না। তো সরলতম বহুকোষী প্রাণী কোনো কি তৈরি হয় না বলতো? সরলতম বহুকোষী প্রাণী কি তৈরি হয় না? কোনো টিস্যু গঠন করে না। বুঝতে পারছো? তারপরটা কি লিখছে এখানে দেখো তো? দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত, এবং এই ছিদ্রপথে কি হয় বলতো? পানির সাথে খাদ্য, অক্সিজেন। হ্যাঁ, তাহলে দেখো এদের যেহেতু কোনো ধরনের অঙ্গতন্ত্র তৈরি হয় না, আমাদের যেমন কি থাকে পরিপাকতন্ত্র থাকবে, শ্বসনতন্ত্র আছে, তাই না? পরিপাকতন্ত্র বিভিন্ন ধরনের অঙ্গে সমন্বয়িত, যেমন মুখ, গলবিল, শ্বাস মানে খাদ্যনালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত বৃহদান্ত। তো এগুলো অঙ্গ আছে এদের না? তো এদেরও তো মনে করো খাদ্য গ্রহণ করা দরকার। তাহলে কি করবে? ওই যে দেহের প্রাচীরে অসংখ্য কি আছে? ছিদ্র আছে না? এই ছিদ্রের মধ্যে দিয়ে কি করে? এগুলা কি করবে? প্রবেশ করে। বুঝতে পারছো? অক্সিজেন আমাদের মেইন দরকার হয় কি বলতো? খাদ্য এবং অক্সিজেন। খাদ্য কেন? আমাদের দেহকে শক্তি দেওয়ার জন্য। কিন্তু এই শক্তিটা আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, অক্সিজেনের উপস্থিতিতে কি করতে হয়? ভাঙাইতে হয়। এই জন্য অক্সিজেন প্রবেশ করে। তারপর কি বললাম এখানে দেখো তো, পরেরটা দেখো কি এখানে?
কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্ত্র তৈরি হয় না। তো এগুলো কিন্তু আমরা আগে দেখছি না বলতো। তাহলে দেখো আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো কি আমরা মুখস্থ করতে হবে, তো বেসিকগুলো যদি না বলতাম তাহলে কি করতে হইতো, মুখস্থ। তাহলে দেখো এরা সরলতম গঠনমূলক প্রাণী, কোনো এরা কোষীয় গঠনমূলক ডাইরেক্ট তুমি এইভাবে লেখো যদি, কোষীয় গঠনমূলক প্রাণী কোনো টিস্যু তৈরি হয় না। হলো একটা কি বললো, দেহ আমরা পরিফেরা নামের মধ্যে পাই, অনেক অসংখ্য ছিদ্র আছে, এরা কি অনেক ছিদ্রযুক্ত প্রাণী। তারপরে কি দেখলা, এদের কোনো কলা অঙ্গতন্ত্র গঠন হয় না। শেষ বাইরেটা কি দিলাম, ওই ছিদ্র যেহেতু আছে ছিদ্রের মধ্যে কি করবে, অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করবে। সহজ না কঠিন, বুঝতে গেল। এই উদাহরণগুলো কেমন রাখবা, স্পঞ্জিলা স্কাইফা, হ্যাঁ। তাহলে শেষ। এখন পরেরটা দেখি, পরেরটা কি বলতো, নিউডারিয়া। তো আমরা বেসিকে কি বলেছিলাম, এরা কি মাত্রার প্রাণী বলতো, কি কোষ টিস্যু মাত্রার প্রাণী। ওকে, তাহলে আমরা একটু সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা এই একটু অবস্থানগুলো দেখি। এটা কি বলতো, নিডোসাইট নামক, কি বলতো, এরা হলো নিডোসাইট নামক বিশেষ ধরনের বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম কি বলতো থেকে এদের নাম কি করা হয়েছে বলতো, মানে নিডারিয়া নাম করা হয়েছে। নিডোসাইটটা কি, তোমরা এটা তোমাদের ক্লাসে এটা নাই। নিডোসাইট হলো এমন একটা কোষ যেটা মেইনলি এটা এরকম একটা প্রকোষ্ঠের মতো থাকে কিছু প্রাণীর ক্ষেত্রে, যেমন হাইড্রার ক্ষেত্রে থাকে। এখানে বিভিন্ন ধরনের সূত্র থাকে, এরা কি করতে পারে, এটা নিক্ষেপ করার মাধ্যমে এরা কি আহার খেতে পারে, আহার ধরতে পারে, প্রতিরক্ষা করতে পারে, এগুলো করতে পারে, চলাচলের সাহায্য করে, এগুলো অনেক কাজ করে আর কি। তো দেখো এগুলো দেখো, এদের স্বভাব এবং বাসস্থান কি কি দেওয়া আছে। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই সকল প্রাণী কি দেখা যায়, তাই না, এই পর প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি কি বলতো, সামুদ্রিক, ঠিক আছে, অধিকাংশ প্রাণী কি সামুদ্রিক। ওকে, তারপর দেখো তো আবার কিছু কিছু প্রজাতি খাল বিল নদী নালা ঝর্ণা ইত্যাদি দেখা যায়। এই পর্বের প্রাণীগুলা বিচিত্র বর্ণ এবং আকার আকৃতির হয়। কিছু প্রজাতি কি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি বসবাস করে, কলোনি গঠন করে বসবাস করে। সাধারণ পানিতে কি বলতো, ভাসমান কাঠ পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে আটকে রেখে মুক্তভাবে থাকে, সাঁতার কাটে আর কি। মানে বিষয়টা কি, তুমি তো গ্রামে গেলে তো দেখবা, মানে এটা কি করবে, তাহলে পানিতে বিভিন্ন ধরনের ভাসমান কাঠ বা বস্তু থাকে, সেখানে এইভাবে লেগে এখানে ভেসে থাকে, ঠিক আছে, দেখতে পাবো। হ্যাঁ, অনেক দেখবা যে ওই যে পুকুরগুলাতে ময়লা আবর্জনা যুক্ত পুকুর বা গ্রামে দেখা যায় আর কি, আমাদের পাট জাগ দেওয়া হয়, বোঝো, পাট জাগ দেওয়া বোঝো, পাটের গায়ে দেখবো লেগে থাকবে অনেক অনেক পোকা আছে, হাইড্রার মতো দেখা যায়। তো ওগুলো কি থাকবে, ওই যে পাটের নিচ দিয়ে, হ্যাঁ, ধরে থাকবে পোকাগুলা, ঠিক আছে, এই যেমন বললো ওখানে ধরে ভেসে থাকে আর কি, এই ক্ষতি করে না, না ওগুলো তো ক্ষতি করবে কি, তাহলে এরকম, ঠিক আছে। এখন দেখো তাহলে এগুলো বুঝলাম আমরা। এখন দেখো সাধারণ বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে, দেহ দুটি ভ্রূণীয় কোষ স্তর দ্বারা গঠিত। একটু আগে পড়ছিলাম কি বলতো, এদের স্তর কয়টি, দুইটি, এটা দুইটি, দেহের বাইরের দেহে কি স্তরটি কি বলতো, একটোডার্ম, ভিতরের দেহে কি বলতো, এন্ডোডার্ম। এদের মাঝটা কি থাকে, মেসোডার্ম থাকে, মানে মেসোগ্লিয়া থাকে, এটা দেওয়া হয় না, তুমি দিতে পারো, আর একদম হয়ে গেল, কি থাকবে মাঝে, মেসোগ্লিয়া থাকে। তারপর কি বললাম, দেহ গহ্বরকে কি বলা হবে, সিলেন্ট্রন বলা হবে। দেহ গহ্বরকে কি বলা হবে, সিলেন্ট্রন। এদের সিলম হয় না, কি হয় না, হ্যাঁ, কিন্তু একটা গহ্বর থাকে তাকে কি বলা হবে, সিলেন্ট্রন বলা হয় থাকে। তো সিলেন্ট্রনটা সিলেমের কাছাকাছি না, হ্যাঁ, ওকে। এরা একাধারে পরিপাক এবং সংবহনে কি নেবে, অংশ নেয়। তাহলে এদের তো ওইভাবে পরিপাক তন্ত্র নাই, আছে, সো এই গহ্বরটা কি করবে, আমাদের সংবহন এবং পরিপাকের অংশ নিব। দেখো একটোডার্মে নিডোসাইট নামক বিশেষ কি থাকবে, বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকবে। একটোডার্ম মানে কি, বাইরের দিকে, ত্বকের দিকে, বাইরের ত্বকে থাকবে। তো কোথায় থাকবে, নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কোষ থাকে। এই কোষগুলো কি করবে, শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজগুলো করে থাকে। ওকে, তো বুঝলাম, তো কঠিন না সহজ হয়ে গেল। তার মানে তুমি এখানে আর কি দিতে পারো, এখানে আমরা কি দিলাম, কোষীয়, এটা টিস্যু, এটা প্রথমে কি দিবা, তাহলে এরা কোষ টিস্যু মাত্রা গঠন বিশিষ্ট প্রাণী, কোষ টিস্যু মাত্রা গঠন বিশিষ্ট প্রাণী। এদের অঙ্গ এবং তন্ত্র গঠন হয় না, ঠিক আছে, সিলম হয় না। দেহ গহ্বরকে কি বলা হয়, সিলেন্ট্রন বলা হয় তাকে। এবং এরা দ্বিস্তরী প্রাণী, বাইরের স্তর একটোডার্ম, ভেতরের স্তর কি, এন্ডোডার্ম। এবং এদের একটোডার্মে কি থাকবে, নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। কতগুলা লিখতে পারলো তুমি, বুঝতে পারতে হবে,
নাই, ঠিক আছে। হাইড্রা এবং ওয়াভিলিয়া, ঠিক আছে, এটা মনে রাখলো আর কি। এই যে এগুলো হলো হাইড্রা, এই যে এদের এখানে ত্বকের কি থাকে, বিভিন্ন ধরনের নিউরোসাইট কোষ থাকে, ঠিক আছে। হ্যাঁ, এই ইন্টারেস্টিং বিষয়, এই যে হাইড্রা আছে না, এটা তুমি কেটে ফেল দাও, প্রতিটা অংশ করে নতুন একটা কি হবে, প্রাণী তৈরি হবে। কাটো, হ্যাঁ, নতুন অংশ, নতুন একটা প্রাণী তৈরি হবে, প্রতি অংশে আবার প্রাণী তৈরি হবে, মরে না হাইড্রা। এটাতে কি জানি বলে, দেহের খণ্ডায়ন একটা আছে, তাহলে ওইটার মতো। হ্যাঁ, খণ্ডায়নের মাধ্যমে, যেমন উদ্ভিদের ক্ষেত্রে খণ্ডায়নের মাধ্যমে। প্রতিটা উদ্ভিদ এটা মানে কাটার সাথে আর কি। দেখো পরটা কি বলো তো, প্লাটি হেলমিনথিস, তিনটাই পড়ে আজকে, প্লাটি হেলমিনথিস, হ্যাঁ, প্লাটি হেলমিনথিস। ওকে, প্লাটি মানে কি? এটা কি স্যার? ফ্ল্যাট, প্লাটিটা শব্দ অর্থে কি? ফ্ল্যাট। প্লাটি মানে চ্যাপ্টা। আমরা ফ্ল্যাট মানে কি বলো তো, আমরা ফ্ল্যাট মানে কি বলি, চ্যাপ্টা বুঝি না? হ্যাঁ, ফ্ল্যাট থেকে প্লাটি, হ্যাঁ, ঠিক আছে। তো প্লাটি হেলমিনথিস মানে চ্যাপ্টা কৃমি, হেলমিনথিস মানে কি? কৃমি। প্লাটি হেলমিনথিস মানে কি? কৃমি। চ্যাপ্টা কৃমি। ওকে, তাহলে প্লাটি হেলমিনথিস কোথা থেকে আসলো? প্লাটি হেলমিনথিস চ্যাপ্টা কৃমি আমরা বুঝলাম। তো এরপরে প্রাণীদের কি বলতো, জীবনমাত্রা বেশ বৈচিত্র্যময়। এ পর্বে বহু প্রাণী, বহু প্রজাতি পরজীবী, বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, ভিতরে বাহিরে দুইটাই না বহি, হ্যাঁ বাইরেও থাকতে পারে, ভিতরে থাকতে পারে, ভেতরেও থাকতে পারে। ভিতরে বেশি থাকে। বহিঃপরজীবীর একটা উদাহরণ যদি বলি, যেমন উকুন, একটা পরজীবী বাইরে থাকে, আমাদের দেহে বসবাস করতেছে, আমাদের দেহের থেকে তাহলে উগুলো কি এটা উদাহরণ হবে না, উগুর তো এর মধ্যে পড়বে না, এটা বললাম আর কি, একটা বহু পরজীবী উদাহরণ বললাম আর কি। ওকে, উকুন কিসের মধ্যে পড়বে বলো তো? আর্থ্রোপোডা। হ্যাঁ, আর্থ্রোপোডার মধ্যে পড়বে। আর্থ্রোপোডার মধ্যে কেমনে পড়ে ওটা? তুমি দেখিও, উকুনটা ওইরকম, এটা তো ক্ষুদ্র বোঝা যায় না, কিন্তু দেখবে ভেতরে ওইরকম আর্থ্রোপোডার মতো গঠন, তার অ্যান্টেনাও আছে, অ্যান্টেনা ছোট তো বোঝা যায় না ওইভাবে, হ্যাঁ, মাইক্রোস্কোপ লাগবে। বোঝা না যে পা আছে ওরকম আছে, কোন পর্বের প্রাণী আছে আর আছে, ভাবে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, দেখো তাহলে দেখলাম এখানে কি দেখলাম, তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসাবে স্বাদু পানিতেও, আবার স্বাদু পানিতে কোনগুলো লবণে বসবাস করে, আছে অনেকগুলো প্রজাতি আছে যেগুলো বসবাস করে। পর্বের কোনো প্রাণী ভেজা স্যাঁতস্যাঁতে মাটিতে কি করে, বসবাস করে। যকৃত কৃমি, পিতাকৃমি এ পর্বের অন্তর্ভুক্ত। যকৃত কৃমি যেটা যকৃত থাকে নাকি? হ্যাঁ, যকৃত হয় আর কি, ওরকম হয় আর কি, পিতাকৃমি। দেখো এখানে কি বলতো, সাধারণ বৈশিষ্ট্য, যেটা কি বলতো, তার আগে তোমরা আর কি দিতে পারো বলতো, এটা কি অঙ্গতন্ত্র, টিস্যু, অঙ্গমাত্রার প্রাণী, ঠিক আছে, টিস্যু অঙ্গমাত্রা প্রাণী এবং ত্রিস্তরের প্রাণী। কয় স্তরের প্রাণী বলতো? এবং প্রথম 3 স্তরের প্রাণী। হ্যাঁ, প্রথম 3 স্তর প্রাণী। হ্যাঁ, এর একটা 2 স্তর ছিল, এটা প্রথম 3 স্তরের প্রাণী। এতে কি হবে, বহিঃপরজীবী এবং অন্তঃপরজীবী, এটা পড়ে আসলাম। দেহে পুরো কীটকল দ্বারা কি থাকে, আবৃত থাকে। দেহে চোষক এবং আংটা থাকবে, ঠিক আছে, যেটা দ্বারা কি করবে, তারা খাদ্য নেয়, শুষে নেয়। দেহ শিকাকোষ নামে বিশেষ অঙ্গ থাকবে, এগুলো কি করবে, রেচন অঙ্গ হিসাবে কাজ করে। এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, এমসি কোষে দেখি থাকবে, শিকা অঙ্গ থাকবে, শিকা কোষ বা শিকা অঙ্গ নামে বিশেষ ধরনের কি থাকবে, অঙ্গ থাকবে, রেচন অঙ্গ হিসেবে কাজ করে। এটা মনে থাকে না, কি থাকে না, কোনটার মধ্যে শিকা কোষ আছে। তো আমি একটা সুন্দরভাবে একটা বলি, কি বলতো, শিখা প্লেটে ভাত খায়, প্লেটে ভাত খায়, তাহলে মনে থাকবে শিখা মানে কি, শিখা কোষ বা শিখা অঙ্গ কই থাকবে, প্লেটে, মানে প্লাটি হেলমিনথিস। শিখা কি খাবে, প্লেটে ভাত খায়, ঠিক আছে। এদের কি বলতো, পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। তাহলে এখানে তো তন্ত্র তৈরি হয়েছে কি না, তাহলে কি হবে না, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমাদের, তুমি কিন্তু এগুলো পড়বা, ঠিক আছে। উদাহরণগুলো একটু দেখবা, এটুকু পড়া, পরের দিন আমরা এটুকু শিখে দেবো, বাকিটুকু দেখে অর্ধ যে আর কি। 3 দিন লাগবে মনে হয় এটা শেষ করতে, 2 দিন লাগবে। ওকে।